নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে মিতস্মিতা। চলে যাচ্ছে সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাসে দুই রাষ্ট্রনেতা মুখোমুখি হবেন। আগামী মাসে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বসবে নিউ ইয়র্কে। আগামী 23শে সেপ্টেম্বর থেকে রাষ্ট্রনেতারা হাজির হবেন। সেখানেই যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী মাসেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্প বাদে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে বুধবার আগরতলায় নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনে দেশবাসীকে বিগত বছরের ন্যায় এবছরও আহ্বান জানান। সকলের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এই উদ্যোগ গ্রহণ করার আহ্বান রেখেছিলেন তিনি। এবছরও রাজ্যে এই উপলক্ষে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়। বাড়ি বাড়ি তিরঙ্গা বিতরণ থেকে শুরু করে তিরঙ্গা যাত্রা, এই দিকগুলো আমরা প্রত্যক্ষ করেছি। অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধিদের পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন বিধানসভায় জাতীয় পতাকা বিতরণ করে হর ঘর তিরঙ্গার ক্যাম্পেইন করেন। শেষে সেই বহু প্রতীক্ষিত দিন অর্থাৎ 13 থেকে 15ই আগস্ট, এই 3 দিন প্রত্যেক নাগরিক তাদের বাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা সগৌরবে উত্তোলন করবেন। এদিকটি সামনে রেখে বুধবার 13ই আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তার বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পতাকা উত্তোলন শেষে জাতীয় পতাকার প্রতি প্রণাম নিবেদন করেন। কৈলাসহর গৌরনগরের 132 কেবি লাইনের প্রসার এবং ধর্মনগরের মিশন টিলা থেকে কৈলাসহর পর্যন্ত নবনির্মিত 132 কেবি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন বুধবার করা হয়েছে মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। এদিন কৈলাসহরের ছনতৈল এলাকায় নবনির্মিত কৃষক বন্ধু কেন্দ্রেরও উদ্বোধন করা হয়। এই দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। কৈলাসহর গৌরনগর 132 কেবি লাইনের প্রসার এবং ধর্মনগরের মিশন টিলা থেকে কৈলাসহর অবধি নবনির্মিত 132 কেবি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন বুধবার করা হয়েছে মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। কৈলাসহরের গৌরনগর 132 কেবি সাবস্টেশন কেন্দ্র এই অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা পাল দাস, বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। প্রদীপ প্রজ্বলন করে বিদ্যুৎ মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে নবনির্মিত ট্রান্সমিশন লাইনের। উদ্বোধনের পর মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা নবনির্মিত ট্রান্সমিশন ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, কেন্দ্রীয় সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় 60 কোটি টাকা ব্যয়ে এই ট্রান্সমিশন কেন্দ্রটি নির্মিত হয়েছে। এই ট্রান্সমিশন কেন্দ্রটি নির্মাণের ফলে কৈলাসহর, শ্রীরামপুর, চণ্ডীপুর, গৌরনগর, টিলাবাজার, বিশালপুর, মনুভেলি, রাংজুং বাজার সহ বাবু বাজার সহ মোট 9টি জায়গায় 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে নতুন ট্রান্সমিশন কেন্দ্র থেকে। তবে মন্ত্রী এও জানান যে বর্তমানে কৈলাসহর মহকুমার বৈধ গ্রাহকদের সংখ্যা 46,000 হলেও বিদ্যুৎ বিল পরিশোধ করেন মাত্র 36%। এটা পাওয়ার বাড়াই দিছে, অর্থাৎ 10 বছর পরে এই কৈলাসহর এলাকার, কৈলাসহর মহকুমার সাব ডিভিশনে যত কারেন্ট লাগতে পারে অনুমান করে আমরা এর ক্ষমতা বৃদ্ধি করেছি। এবং শুধু এটা না, 132 কেবি ধর্মনগর মিশন টিলা সাবস্টেশন থেকে 132 কেবি কৈলাসহর গৌরনগর সাবস্টেশন পর্যন্ত নতুন করে ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। এটা একটা হলো সাবস্টেশন, আবার ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনও, যাতে কোনো মতেই কারেন্টের অসুবিধা না হয়। এবং এই জন্য মোট খরচ হয়েছে 59 crore 82 লক্ষ, প্রচুর টাকা। আচ্ছা, তো এটা আমরা টাকাটা পেয়েছি কি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং বিশ্বব্যাংকের সহায়তা আমরা এটা করেছি ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি পাবলিক অফ দিস এরিয়া। গৌরনগর
কৃষ্ণনগর এলাকায় 132 কেবি ট্রান্সমিশন কেন্দ্রের উদ্বোধনের পর দুই মন্ত্রী চলে যান কৈলাসহরের ছনতৈল এলাকায়। ছনতৈল এলাকায় নবনির্মিত কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রী ছাড়াও কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয় এবং কৃষকদের সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যুৎ দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রী প্রকাশ্যে কোনো বক্তব্য রাখেননি, তবে কৃষি দপ্তরের অনুষ্ঠানে দুই মন্ত্রী বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। সতর্ক হন, আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ TRERAর রেজিস্ট্রেশন আছে কিনা। এখনো পর্যন্ত TRERA 203টি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে। বিগত কয়েক বছরে 33 জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর TRERA অফিসে অভিযোগ নথিভুক্ত করেন, যার মধ্যে 31টি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে TRERA। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা BSc নার্সিং, GNM নার্সিং, ANM নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। 15ই আগস্ট শুক্রবার ভারতবর্ষের 79তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। রাজ্যেও ঘটা করে এই দিনটি উদযাপন করা হবে। রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে, যেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানকে সামনে রেখে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার আসাম রাইফেলস ময়দানে কুচকাওয়াজ পরিদর্শনের চূড়ান্ত মহড়া প্রদর্শিত হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টিতে সেই মহড়া পণ্ড হয়ে যায়। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর এদিন আসাম রাইফেলস ময়দানে উপস্থিত ছিলেন এবং সকল ব্যাটালিয়নদের সদস্যদের সঙ্গে মিলিত হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর বলেন, এদিন বৃষ্টির জন্য পুরো ড্রেস রিহার্সাল অনুষ্ঠিত করা যায়নি, তবে গত 20 দিন ধরেই তারা প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, তাদের ভেতরে জোশ রয়েছে, আগামী শুক্রবার ভালোই প্যারেড অনুষ্ঠিত হবে। हम लोगों ने पूरा प्रैक्टिस किया हुआ है। पिछले करीब 20 दिन से हम लोग प्रैक्टिस कर रहे हैं और सब लोग जो है, आज हमारा बेसिकली देखना था कि फुल ड्रेस रिहर्सल होना था। पूरी ड्रेस में सबको यहाँ पर रिहर्सल करना था। अनफॉर्चुनेटली आज लगातार बारिश हो रही है और ग्राउंड में भी पानी भर गया है, उस वजह से वो तो नहीं हो पाया, लेकिन सब लोगों में जोश है और निश्चित तौर पे परसों जो है इंडिपेंडेंस डे के उपलक्ष्य में हमारी परेड बहुत अच्छी रहेगी। कल भी मैं आया था, कल भी मैंने देखा था, बहुत अच्छी परेड कर रहे हैं ये लोग सभी मिलकर। बहुत
सिविल डिफेंस वाले, जो सिक्योरिटी प्लाटून्स हैं, नॉन सिक्योरिटी सभी। थैंक यू। পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি মিলল। মন্দিরের অদূরেই একটি দেওয়ালে লেখা রয়েছে ভয়ঙ্কর হুমকি বার্তা, যা দেখে আতঙ্কিত স্থানীয়রা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। উড়িষ্যার স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমের দাবি, পুরীর জগন্নাথ মন্দিরের অদূরে একটি দেওয়ালে রীতিমতো হুমকি বার্তা দেখা গেছে। উড়িয়া ও ইংরেজি দুই ভাষাতেই লেখা, জঙ্গি হামলায় ধ্বংস হবে জগন্নাথ দেবের এই মন্দির। সেই সঙ্গে একাধিক ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই নম্বর ফোন করার বার্তাও দেওয়া রয়েছে স্থানীয়দের উদ্দেশ্যে। শুধু তাই নয়, সুসজ্জিত ওই এলাকায় একাধিক লাইট পোস্টও ভাঙা অবস্থায় পাওয়া গেছে। একাধিক দেওয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর রয়েছে। মাছ রপ্তানির ক্ষেত্রে রেকর্ড গড়ল ভারত। গত এক দশকে রপ্তানির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 60,500 কোটি টাকায়। সম্প্রতি এমন রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রী রাজীব রঞ্জন। ফলে গত 10 বছরে দ্বিগুণের বেশি গিয়ে দাঁড়িয়েছে এই ব্যবসা। বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষে ভারত 17,81,602 মেট্রিক টন মাছ রপ্তানি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, আরব আমিরশাহী ও পশ্চিম দেশগুলির মতো প্রধান রপ্তানি বাজারে বর্তমানে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও এই রেকর্ড অর্জন করতে সক্ষম হয়েছে ভারত। তথ্য অনুযায়ী 2014 সালে এই রপ্তানির পরিমাণ ছিল 30,000 কোটি টাকা। 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 60,500 কোটি টাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অঙ্গ হিসেবে বিভিন্ন কার্যক্রম করা হচ্ছে, কিন্তু রাজ্যের শিল্পীদের হাতে তৈরি স্বাধীনতা সংগ্রামীদের ভাস্কর্য ললিত কলা একাডেমি নর্থ ইস্ট রিজিওনাল সেন্টারে গত 2 বছর ধরে একই জায়গায় রয়েছে। সেই ভাস্কর্যগুলো যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিস্থাপন করা যায়, এ ব্যাপারে রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের প্রবাদ ও প্রতিম সংবাদ ব্যক্তিত্বরা। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের 3 জন সংবাদ জগতের মহিরুহ মানস পাল, সুবল ভৌমিক এবং সমীরণ রায় রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানান যে রাজ্যের শিল্পীদের হাতে তৈরি স্বাধীনতা সংগ্রামীদের ভাস্কর্যগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিস্থাপন করার জন্য যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। এতে একদিকে যেমন এর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা যাবে, তেমনি রাজ্যের শিল্পীদেরকেও উৎসাহিত করা হবে। ত্রিপুরার শিল্পীরা তৈরি করেছে গত 2 বছর, এবং এই 2 বছর যাবৎ এই কমপ্লিট ভাস্কর্যগুলো সব পড়ে আছে এখানে বাড়ানো অবস্থায়। এটা কোনো জায়গায় বসানোর কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত গভর্নমেন্ট থেকে হয়নি। এখন আমরা যারা এসছি, আজকে যারা এই মিছিলে উদ্বোধন করলাম, আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ যে এই শিল্পীদের এই কাজগুলো যদি প্রপার জায়গাতে বসানো হয়, তাহলে শিল্পীদেরও একটা স্বীকৃতি দেওয়া হবে এবং স্বাধীনতা সংগ্রামী যারা মৃত্যুবরণ করেছে তাদেরও একটা সম্মান জানানো হবে। সুতরাং এই অ্যাপিলটা আমরা গভর্নমেন্টের কাছে করতে চাই। কোরিয়ার একটি সামাজিক সংস্থার 5 সদস্যের এক প্রতিনিধি দল বুধবার আগরতলার কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয় পরিদর্শন করেন। ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলে সাফাই করা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিনিধি দলের সদস্যরা। মূলত প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়তে পরিবেশ এবং মানব জীবনে এর ক্ষতিকর দিক এদিন তুলে ধরে এই প্রতিনিধি দলের সদস্যরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সাথে এই কর্মসূচিতে উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। এসএস সেভ দ্য আর্থ ফ্রম এ টু জেড নামে কোরিয়ার একটি সামাজিক সংস্থার 5 সদস্যের এক প্রতিনিধি দল বুধবার আগরতলার কুঞ্জবন কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিদর্শন করে। এদিন তারা ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলে সাফাই করা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিশেষ করে প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়তে তারা ছাত্রছাত্রীদের উৎসাহিত করে। প্লাস্টিকের অপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীদের সঙ্গে তারা আলোচনা করে। এই প্রতিনিধি দলের সদস্যরা জানায়, পৃথিবীকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকেন, যেরকম প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তুলতে প্রচার চালায়, অপরাধ রুখতে কাজ করে, পৃথিবীতে মানবতা বাঁচিয়ে রাখতে কাজ করে। ASES means save the earth from A to Z, which means save the earth from the beginning and to the end. Today we have come to this Kendriya school to conduct Zero Plastic campaign with students. Nowadays,
plastic causes many problems in environment and on our body as well. So we would like to raise awareness of plastic problem among students and work together for the future generations. I hope we all together have a nice and meaningful day today by having this cleaning our school and cleaning time and bring hopeful future for us. কোরিয়ার প্রতিনিধি দলকে এদিন এই স্বচ্ছতা কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রিন্সিপাল। এ বিষয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল মনোজ কুমার এদিন সংবাদ মাধ্যমে কোরিয়ার প্রতিনিধি দলের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমে জানান। आज हमारे विद्यालय में कोरिया से 5 लोगों की एक टीम आई है। एसएज नाम से टीम का नाम है। एसएज एक सेव द अर्थ फ्रॉम ए टू जेड एक वॉलंटियर ग्रुप है। ये लोग ये मैसेज देना चाह रहे हैं कि हम अपनी धरती को कैसे बचाएं, कैसे धरती पर जो अभी प्लास्टिक एक बड़ी समस्या है उसको ख़त्म किया जाए, ह्यूमैनिटी के लिए, मानव मात्र के लिए कैसे हम लोग एक दूसरे का सहयोग करें जिससे मानवता बची रहे और जो संसार है, जो दुनिया है, उसको और भी बेहतर बनाया जा सके। ये लोग क्राइम को कम करने के लिए काम कर रहे हैं और बहुत सारी एक्टिविटीज़ पर काम कर रहे हैं। ये एक वॉलंटियर ग्रुप है कोरिया का जो कि हमारे अगरतला में अभी आए हुए हैं और हमारे विद्यालय को उन्होंने चुना है। ये हमारे लिए बहुत ही सौभाग्य की बात है और हमारे बच्चे भी इससे बहुत लाभान्वित हुए हैं और ये बच्चे इनके साथ मिलकर के हमारे विद्यालय परिसर को साफ और स्वच्छ बनाएंगे। तो इन सब का मैं बहुत बहुत धन्यवाद ज्ञापित करता हूँ। ব্যুরো রিপোর্ট একেবি টিভি। ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের ৮৩তম বার্ষিকীতে আওয়াজ তুলুন, লুটেরা বহুজাতিক কর্পোরেশন ভারত ছাড়ো, কর্পোরেট কৃষি ছাড়ো। এই স্লোগানকে বুধবার রাজধানীর ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও সংযুক্ত কিষাণ মোর্চা মিছিল সংগঠিত করে। এরপর হয় সভা। মিছিলে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য নেতৃত্ব পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত ও অঘোর দেববর্মা সহ আরো অনেকে। মিছিলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পবিত্র কর জানান, ভারত সরকার ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে কৃষি পণ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে। আমেরিকা ধমকি দিচ্ছে আমেরিকার শর্তে যাতে কৃষি পণ্যের বাজার আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের হাতে তুলে দেওয়া হয়। এই চুক্তির ফলে আমরা বলবো যে লড়াই করে আমরা 3 কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিলাম মোদী সরকারকে। আমাদের দেশের কর্পোরেটরদের জন্য এই আইন তৈরি করা হয়েছে বলে তিনি জানান। ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো যৌথভাবে আজকে ভারত সরকার ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে কৃষি পণ্য নিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে। আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে। আমেরিকা ধমকি দিচ্ছে আমেরিকার শর্তে যাতে কৃষি পণ্যের বাজার আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে খুলে দেওয়া হয়। এই চুক্তির ফলে আমরা বলবো যে লড়াই করে আমরা 3 কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিলাম মোদী সরকারকে। আমাদের দেশের কর্পোরেটরা জন্য এই আইন হয়েছে। তো আজকে এইখানে না পেরে আজকে এই কৃষির বাজারকে বিদেশি পুঁজিপতিদের হাতে, মাল্টিন্যাশনাল কর্পোরেশন তার হাতে তুলে দিতে চাইছে এবং এটা তুলে দিলে আমাদের দেশের দুধ, মাছ, মাংস, ফল, ড্রাই ফ্রুট, সবজি তার বাজার আর থাকবে না। আমাদের কৃষকদের অনেক বেশি সস্তায় তারা দাম করবে আমাদের বাজার। তাহলে কৃষি ব্যবস্থা আমাদের যা ছিল। ফের বিদ্যালয়ে চোরের হানা। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরি করা সামগ্রী ফেলে রেখেই পালিয়ে যায় চোর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে শহরের বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছে, বিদ্যালয়ে মঙ্গলবার রাতে চোরের হানা দিয়ে 5টা ইউপিএস, একটা ল্যাপটপ এবং একটা বাক্সে ভরে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে। পরে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে এই চুরির সামগ্রীগুলি ফেলে রেখেই পালিয়ে যায়। সারা রাত পুলিশ নিরাপত্তায় ছিল এবং পরদিন সবকিছু বুঝিয়ে দেওয়া
দেওয়া হয়। যদিও পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। পাশাপাশি তিনি জানান যে বিদ্যালয়ের 17টি জানলা ভেঙে ফেলেছে চোর। ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাত্রিকালীন নিরাপত্তা আরো বৃদ্ধি করা প্রয়োজন বলেই দাবি স্থানীয় জনসাধারণের। গতকালকে যে ঘটনাটা ঘটেছে এর আগেও 7-8 বার চোরের দল স্কুলে হানা দিয়েছে এবং তারা বেশিরভাগই আসলে নেশার সাথে তারা যুক্ত। এটা পুলিশ প্রশাসন থেকে যেমন আমাকে জানানো হয়েছে, লোকাল যারা পাবলিক তারাও আমাকে জানিয়েছে। আমার কাছেও এরকম কিছু বিভিন্ন সার্কেল থেকে বার্তা এসছে। তো গতকালকে রাত্রে 12টা নাগাদ ওই চোর ঢুকেছে। চোর ঢুকে আমাদের যে কম্পিউটার রুম এটা ভেঙেছে, দরজা ভেঙে এখান থেকে 5টা ইউপিএস, দেন একটা ল্যাপটপ, দেন একটা ফ্যান, এরকম প্রায় 1 লক্ষ টাকার সামগ্রী তারা একেবারে গুছিয়ে নিয়েছিল, একটা প্যাকেটে করে গুছিয়ে নিয়েছিল। তারা শুধুমাত্র এগুলি নেবার প্রস্তুতি নিচ্ছিল। এই মুহূর্তেই আমাদের রামনগর পুলিশ স্টেশন থেকে যারা এইভাবে পেট্রোলিংয়ে ছিলেন তারা যেই হানা দিয়েছেন স্কুলের ভেতর, তারা এগুলি ফেলে চলে গেছে। তো আমাকে সকালবেলা, তারা সমস্ত রাত্র ছিলেন, রামনগর পুলিশ থেকে সিকিউরিটি ছিলেন সমস্ত রাত্রে, সকালবেলা আমাকে জানিয়েছেন, আমিও চলে এসেছি তাড়াতাড়ি। তো এরপরে তারা আমাকে এগুলি আমাকে হ্যান্ড ওভার করেছে। বিজ্ঞান প্রযুক্তি দপ্তর ও দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে বুধবার খোয়াইয়ে পঞ্চগব্য পণ্য সামগ্রীর উপর দক্ষতা সক্ষমতা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। দক্ষতা ও ক্ষমতায়ন পঞ্চগব্যে পণ্য সামগ্রী উৎপাদনের উপর প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিল খোয়াই জেলা শাসক রজত পন্থ, দিব্যদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী মনোজ সিং সাচার, তথ্য প্রযুক্তি বিজ্ঞান দপ্তরের অধিকর্তা সুশান্ত বণিক সহ অন্যান্যরা। এই প্রশিক্ষণ শিবির চলবে 14ই আগস্ট পর্যন্ত। 3 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে গোমূত্র, গোবর, দুধ, ঘি, দই ইত্যাদি দিয়ে যে পণ্য তৈরি হবে, যেমন শ্যাম্পু, সাবান, মশার কয়েল, ফিনাইল ইত্যাদির উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ শিবিরে খোয়াই জেলার 6টি ব্লক এলাকা থেকে মোট 65 জন মহিলা ও পুরুষ অংশগ্রহণ করবে। এই দক্ষতা ক্ষমতা প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা জোর দেন ক্ষমতায়নের উপর। কি বানালে শেখা হলো সেটা বড় নয়, আসল হলো ক্ষমতায়ন করা যাতে স্বরোজগারী হয়ে স্বাবলম্বী হওয়া যায়। मिट्टी से बनता है तो गोबर से क्यों नहीं बनेगा? तो मूल उद्देश्य का मूर्ति हाउ मिली थाना है नौपर दीवार को दूषित खाइया नहीं। কিন্তু আমি এজ এ মন্ত্রী আমি নাহার মুখে চিনি বলিরো এম্পাওয়ারিং দি উইমেন বলিরো রোজগার খাই চাই মানতো অঙ্কা আমি এই মানছি। Dan musuh biki by Islam, na shampoo Islam, na murti Islam is not important. Empowering the women and women should earn money. এবার যান দুর্ঘটনার শিকার হলেন এগ্রিকালচার চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। বুধবার সকালে গঙ্গানগর সাইকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক ভগবান দাস। বর্তমানে আহতরা কুমারঘাট হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার ফলে গাড়িটি একেবারে উল্টে যায়। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একিবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। মারুতি ও বাইকের সংঘর্ষে আহত হন অ্যাম্বুলেন্স চালক। বুধবার দুপুরে বিশালগড় বাইপাস মসজিদ সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে। জানা যায়, এদিন বিশালগড় মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিল হোসেন
বিশালগড় হাসপাতাল থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন। সঙ্গে সঙ্গে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অ্যাম্বুলেন্স চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত অ্যাম্বুলেন্স চালক বাইকে করে বাড়ি যাওয়ার পথে একটি মারুতি আব্দুল জলিল হোসেনের বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আহত অ্যাম্বুলেন্স চালক বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার কুমারঘাট ব্লক এলাকায় এক সুসজ্জিত বাইক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কুমারঘাট শহর পরিক্রমা করে ফটিকরায় হয়ে পুনরায় কুমারঘাট ব্লকে এসে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস ও ভাইস চেয়ারপারসন শঙ্কর দেব সহ ৩৫টি পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব সহ ব্লকের বিভিন্ন আধিকারিকরা। কুমারঘাট ব্লকের ব্লক আধিকারিক ডক্টর সুদীপ ভৌমিকের উপস্থিতিতে হয় এই র্যালি। র্যালিতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। বুধবার শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে বিদ্যুৎ পরিষেবা না থাকায় বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয় লোকজনেরা। এদিন দূর দূরান্ত থেকে আগত লোকজনেরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সঠিকভাবে পরিষেবা না পেয়ে এক রাশ ক্ষোভ উগরে দেন। জানা গেছে, মহকুমা শাসকের কক্ষে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা না থাকার ফলে কক্ষের বাইরে কি হচ্ছে তা সঠিকভাবে বলতে পারছেন না মহকুমা শাসক। এদিকে লোকজনেরা পরিষেবা পাচ্ছে না। এই ধরনের চিত্র পরিলক্ষিত করার পর মহকুমা শাসক মনোজ কুমার সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ লোকজনেরা। একে তো গরম, তার মধ্যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা। অপরদিকে কর্মীদের এই ধরনের আচরণ দেখে সকলে মর্মাহত। অভিযোগ, মহকুমা শাসক কার্যালয়ে একটি জেনারেটর থাকলেও তেল বাঁচানোর জন্য এই জেনারেটর চালু করা হয় না। এ নিয়ে ক্ষুব্ধ জনসাধারণ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।